মসজিদ মাদ্রাসা ছাড়বো না, মসজিদ মাদ্রাসা ছাড়বো না, ঘরে ঘরে আওয়াজ করো, ঘরে ঘরে আওয়াজ করো, ঘরে ঘরে আওয়াজ করো। দিদি মোদীর সরকার তুমি আগে চলো, তুমি আগে চলো। ইনকলাব ইনকলাব জিন্দাবাদ। সময় সঙ্গে মারবে পিছো না। পিছা আগে একই 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 পিছো 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 ভাই
তুমি এগিয়ে চলো সত্যাচার বিরুদ্ধে, কৃষি মোদীর বিরুদ্ধে, মোদী মমতার বিরুদ্ধে ঘরে ঘরে আওয়াজ করো, ঘরে ঘরে আওয়াজ করো বিলের বিরুদ্ধে। এই মসজিদ মাদ্রাসা ছাড়বো না, এই মসজিদ মাদ্রাসা ছাড়বো না, কবরস্থান ছাড়বো না, ঈদকে ময়দান ছাড়বো না। মোদী মমতার বিরুদ্ধে, মোদী মমতার বিরুদ্ধে, চপ্পার বিরুদ্ধে। দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া। বাংলা বিলের রাজনীতি ভাইজান তোমার জানাই স্বাগত। দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া। নওশাদ ভাইজান তোমার জানাই স্বাগত। এই ভাইজান তুমি এগিয়ে চলে আপনাদের অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নয়নের মণি পীরজাদা বিনয় আসাদ সিদ্দিকী মহাশয়। এখন এলো মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দিচ্ছি। ভাইজান আপনাদের কাছে কিছু বক্তব্য রাখছেন এবং সর্বোপরি সর্বশেষ আপনাদের যতগুলো সমস্যা আছে ভাইজানের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। তো সেই আগে আমাদের গরম পর্বটা সেরে নিই। হ্যালো হ্যালো, আপনারা একটু ধীর মস্তিষ্কে বসে। আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবেন, সকালের বিষয়ে কিছু বলবেন আশা করছি। তো এখন মাইক্রোফোন আমাদের ভাইজানের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ জানাই চন্ডীহাটের উত্তরপাড়ার মানুষকে। যতবারই এসেছি আপনারা ভালোবাসা দিয়ে আমাদের ততই আপ্লুত করেছেন। আমি শেষ এসেছিলাম, এখন মনে পড়ছে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, তাদের বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, নামটা কি? আনমুল ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তাদের এসেছিলাম। মুজিবর ভাই যারা ছিলেন, ওখানে পিছিয়ে যাও না, ওখানে অসুবিধা হচ্ছে। আর সব থেকে বড় জিনিস কি, এখানে মহিলা পুরুষদের সাথে সাথে আমার মা বোনেরা পাল্লা দিয়ে কিন্তু এখানে ভালোবাসা কম দেখায় না। যেমন বাপ ভাইরা ভালোবাসা দেখায়, মা বোনেরা একইভাবে আমাদের ভালোবাসা দেয়। আমি কথা বলি, সময় গল্প, তবে আস্তে আস্তে অ্যাকচুয়াল আজকে একটা জনসংযোগ, আপনাদের মত বিনিময়, আপনাদের যা সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি তৎক্ষণিক যদি সমাধান করতে পারি ভালো, অন্যথায় কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটা আপনাদের বলে দেবো। এর আজকে এই প্রোগ্রাম, কিন্তু এটা তো একটা ছোটখাটো প্রতিবাদ সবার মতো প্রোগ্রাম হয়ে গেছে। তো আমি বিভিন্ন বুথে বুথে গিয়ে এই জন্যই কথা বলার চেষ্টা করি। সেখানকার বুথে বিশেষ করে বয়স্ক আর মহিলাদের অনেক সমস্যা থাকে তাদের, সেগুলো তারা অফিসে গিয়ে বলা সম্ভব হয় না, অনেকটা দূর এখান থেকে মাঝরাই। যদি আপনাদের অঞ্চলের মধ্যে পড়ছে, তারপরেও যাতে আপনারা এখান থেকে আমাকে বলতে পারেন, তার আমরা চেষ্টা করি। সেই জন্যই আপনাদের বুথে আসা।
আমি ধন্যবাদ জানাবো, আপনারা আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলেন বলে আমি লড়াইটা একজন বিধায়ক হিসাবে লড়তে পারছি। আর আমি আপনাদের কাছে আমি ক্ষমা এই জন্যই চাইবো, আমার ইচ্ছা ছিল প্রতি মাসে প্রতি অঞ্চলে এসে ঘুরবো, কিন্তু আমি সেটা পারি না। কারণটা হচ্ছে আপনারা ভোট দিয়ে শুধুমাত্র সংযুক্ত মোর্চার আমাকেই তো জিতিয়েছেন, সারা রাজ্যের যেখানে যা অন্যায় হচ্ছে আমাকেই ছুটে যেতে হচ্ছে। দায়িত্বটা একটু বেশি দিয়ে দিয়েছেন, আপনারাই আমাকে দিয়েছেন, আমি না। কদিন আগে জানেন বড়বড়দের ছোড়া বোমে তামান্না খাতুন খুন হয়েছে। তার বাড়িতে গিয়ে তার মাকে সমবেদনা থাকে দেওয়া থেকে শুরু করে তার হয়ে আইনি লড়াই করার প্রতিশ্রুতি আমি তার বাড়ি দিয়ে এসেছি। আমি যখন যাচ্ছিলাম তো রাস্তার দুপাশে প্রচুর বাপ ভাই মা বোনেরা দাঁড়িয়েছিল, ভালো লাগছিল। নওশাদ সিদ্দিকী এসছে, কেউ বলছে আমারও কেউ ভাঙড়ের বিধায়ক এসছে বলতে, এটা শুনতে বেশি ভালো লাগছিল আমার। সেই ভাঙড়কে নাটকিট কেন হতো নাম শুনলে? আজকে কোথাও অন্যায় হলে সেই ভাঙড়ের বিধায়কের দিকে তাকিয়ে আছে যে ওই ছেলেটি একমাত্র প্রতিবাদ পশ্চিমবাংলায় করছে। আপনারা জানলে অবাক হবে, হাওড়াতে জুট মিল একটা বন্ধ হয়ে গেছিল, হঠাৎ কাজে গিয়েছে, সেখানে গিয়ে দেখে যে কারখানার সামনে নোটিশ ঝুলিয়ে দিয়েছে আর কারখানা খুলবে না, বন্ধের নোটিশ। তাই 1,000 কর্মী কাজ হারিয়েছে ওভারনাইট, এক রাতে 1,000 কর্মী কাজ। কি হবে না হবে তারা যোগাযোগ করেছে যে আইএসএফের বিধায়ককে বলতে হবে, বিধানসভায় যদি আইএসএফের বিধায়কের আওয়াজটা তোলে কিছুটা সুরাহা হতে পারে। আমাদের লোকাল যে নেতৃত্ব ছিল তাদের মাধ্যমে যোগাযোগ করেছে, তাদের বিষয়টা আমি শুনেছি। তারপরের দিনে এই বিধানসভা আওয়াজটি বিধানসভায় তোলার কয়েকদিনের মধ্যে আবার নোটিশ আসলো যে কারখানা পুনরায় আবার চালু হবে। কার জন্য হয়েছে? ভাঙড়ের বিধায়কের জন্য, আমার জন্য নয়। আপনাদের বিধায়কের জন্য হয়েছে, আপনাদের জন্য হয়েছে। আপনারা কোন তোলাবাজকে ভিতরে পাঠাননি, পাঠিয়েছেন একজন বিধায়ককে, জনগণের প্রতিনিধি। সমস্যাটা হচ্ছে লড়াইটা কোনকে এখানে বুঝতে হবে। একজনরা তোলাবাজি করতে ব্যস্ত, আর আমরা যারা জেল ফেল খাটলাম, এখানে আছে জেল খেটেছি, আমি খেটেছি, অনেকে আছে আমাদের এখানে। এই আছে দেখো না, কে বাকি আছে? প্রচুর আছে। যাকে দেখবেন আমাদের নেতা সেই জেল কেটেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, নেতারা জেল যে ভয় কি ব্যাপার সেটা মন থেকে সব কেটে গিয়েছে। আজকে এখানে আসার পথে শুনছিলাম কিছু স্লোগান, তার স্লোগানের মধ্যে ওয়াকাফ রিলেটেড বেশি কথা হয়েছে, তাই না? তো আমি এত মানুষ আছে, বেশি কিছু বলবো না, জ্ঞান দিব না আমি। তারপর আমি সময় দেবো আপনাদের সমস্যা বলবেন, আমি চেষ্টা করবো সমাধানের, বা যে সমস্যাটা বিধানসভায় তুললে সমাধান হয় তার আমি চেষ্টা করবো। তো আপনাদের বলবো, তার আগে ওয়াকাফ নিয়ে দুটো কথা যদি বলি অসুবিধা হবে কেন? আপনারা ওয়াকাফ এই সংশোধনী আইন নিয়ে শোনার ইচ্ছা কতজনের আছে? একটু হাত তুলুন তো। যারা পুকুরের ওপারে আছেন তারা শুনতে চাইছে, রাস্তাতে যারা আছেন মায়েরা শুনতে চাইছে ওয়াকাফ নিয়ে এটা? ঠিক আছে, তাহলে সবাই কম বেশি শুনতে চাই। তাহলে ওয়াকাফ আইন কেন মানবো না এই বিষয়ে আমি দুটো চারটে পয়েন্ট তুলে বলবো, শুনবেন আপনারা? তোমরা একটু সেটা ছেড়ে দেন, তো স্টেজ থেকে একটু পিছিয়ে যাও। এই ওয়াকাফ আইন নিয়ে এসে মোদি বলছে মুসলিম মহিলাদের উপকার করব, মোদিজি বলছে মুসলিম গরিবদের উপকার করব। এক কথায় মুসলমানদের এতদিন উপকার হচ্ছিল না, এবার ওয়াকাফ নতুন আইন নিয়ে এসে মুসলমানদের উপকার করতে চাইছে মোদিজি। আচ্ছা, আপনাদের মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে? হ্যাঁ, মনে হয়? আমি আপনাদের বলি, শুধু মোদিজি মুসলমানদের উপকার নয়, মোদিজি গরিব হিন্দুদেরও উপকার করবেন। আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। গরিব হিন্দুদেরকে যে নজরে দেখে, সমগ্র মুসলমানকে একই নজরে দেখে। এতে মুসলমান কথা গরিব হিন্দুদেরও করবে না, কিন্তু বলছে উপকার করবো। কি কি উপকার, কেমন ভাবে উপকারের নামে বাদ দিচ্ছে, এটা তো একটু শোনা দরকার আমাদের, তাই না? দিদি বলছেন মুসলমানদের উপকার করবো, দিদিও বলছেন ওবিসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটে যে মানুষ দিয়েছে মুসলমানদের, আগামী 50 বছর সে মাস সামলাতে হবে, এটা বলে রাখছি। আগামী দিনে ওবিসি যে কমিশন আছে, মানে যে কমিশন আছে সেরাও করতে যাব, যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান আর পিছিয়ে বর্গের হিন্দুদের নিয়ে
লড়িয়ে দিয়ে অভিষেক নামে যে নাটক হচ্ছে এটা বন্ধ করতে হবে। এর জন্য বাংলার মানুষকেও যেতে হবে। আর আসবেন তো আগামী দিনে অভিশান যে কমিশন ঘেরাও করতে যাবে, নোংরামি করেছে। এই নতুন যে ওবিসিটা দিয়েছে আশীর্বাদ নয়, মুসলমানদের জন্য অভিশাপ করে দিয়েছে। এখন আমি প্রসঙ্গটা পরে বলবো, আজকে আসা যাক ওয়াকাফ আইন কেন মানব না। ওয়াকাফের যে পুরাতন আইন ছিল সেখানে বলা ছিল ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে আপনার 2 বছর জেল হবে। এই বাবু, আর পুরাতন আইনে বলা ছিল 2 বছর পর্যন্ত জেল হবে। আর নতুন যে আইন করেছে মোদিজি, সেই আইনে ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। তাহলে দুর্নীতির জায়গাটা খুলে দিলে না, বন্ধ হলো? আরো খুলে দেওয়া হলো না? তাহলে মুসলমানদের উপকারের নামে আরো বেশি দুর্নীতি করার জায়গাটা খুলে দিল। যদি মোদিজি বলতো পুরাতন আইনে ছিল ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে, ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 2 বছর জেল, নতুন আইনে 12 বছর জেল দেবো, তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে মোদিজিকে স্যালুট জানাতাম। তা করলো। এই আইনে বলা হচ্ছে যে কোন সম্পত্তি যদি নিয়ে লড়াই হয়, যে সরকারি সম্পত্তি না ওয়াকাফের সম্পত্তি, সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দেবে। আমি যদি সহজে বলি ডিএম মানে আমরা জানি তো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা ডিএম বলি যাকে, তার হাতে থাকবে। মানে আপনার একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে ঝগড়া হচ্ছে সরকারের সাথে, এটা সরকারের না ওয়াকাফের, এর সমাধান কে করবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর। এতদিন পর্যন্ত সমাধান কি করে হতো? ওয়াকাফ ট্রাইব্যুনালে গিয়ে মামলা হতো, ওখান থেকে রায় হতো, ওই রায়টা পছন্দ হলে আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে গিয়ে মামলা হতো, হাইকোর্টের রায়কে পছন্দ না হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হতো। আর এখন কি করছে? অত নয়, ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার বলুন, একটা জায়গা সরকারের সাথে লড়াই হচ্ছে, সরকার বলছে আমার, ওয়াকাফ বলছে আমার, ওয়াকাফ বোর্ড বলছে আমার, ডিস্ট্রিক্ট কালেক্টর কার পক্ষ নেবে? সরকারের পক্ষ নেবে। স্বাভাবিক একদম। ডিস্ট্রিক্ট কালেক্টর আমি বলছি অত মেরুদণ্ড সোজা নাই। আমার কয়েকটা রেকর্ড হচ্ছে, আমরা যখন এই ভাঙড় থেকে জিতেছিলাম 2021 নির্বাচনের পরে, ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ বিরোধীদের উপর আক্রমণ নেমে আসেনি, ঘরছাড়া করেছিল। আমরা সেই সময় ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গিয়েছিলাম, অর্থাৎ ডিএম এর কাছে গিয়ে লিস্ট দিয়েছিলাম যে ঈদের সময় আসছে, অন্তত এদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। পুজো আসছে, দুর্গাপুজো, এই সময় এদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা হোক। ডিস্ট্রিক্ট কালেক্টরের এত পাওয়ার, কিন্তু তিনি বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পারেনি। অর্থাৎ শাসকের কাছে তার পাওয়ারটা কম। যদি একটা রাজনৈতিক হিংসাতে বাড়ি ছাড়াকে বাড়ি পৌঁছানোর মতো, আমি নিজে সাক্ষী তো, অন্য কেউ বাদ দিই, আমি নিজে গিয়েছিলাম তো, বাড়ি পৌঁছানোর মতো ক্ষমতা তার নাই, সে কি করে কলকাতার প্রাইম প্রপার্টি, যেটা 1 কাঠার দাম 5 কোটি টাকা, সরকার বলছে আমার, ওয়াকাফ বোর্ড বলছে আমার, যেখানে 10 বিঘের উপরে জায়গা আছে, সেটা কি করে বলবে যেটা সত্যিকারের ওয়াকাফ বোর্ডের? পারবে? তাহলে সম্পত্তিগুলো কারা দখল করবে? সরকার দখল করে নেবে। এই আইনে বলা হচ্ছে। পুরাতন আইন কি ছিল? জুডিশিয়াল আইন দিয়ে আপনি প্রথম যাবেন ওয়াকাফ ট্রাইব্যুনালে, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারতেন। কিন্তু এখন ডিস্ট্রিক্ট কালেক্টর যেটা বলে দেবে সেটা ফাইনাল, আর আপনি যেতে পারবেন না। তাহলে কি আপনার উপরে রেপ ক্রাইম হবেন না? এর বিরোধিতা আমরা করছি। মোদী বলছে এটা দিয়ে নাকি মুসলমানের উপকার হবে। কোথায় উপকার হবে আমি তো খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, এই আইনে বলা হচ্ছে আপনাকে 5 বছর মুসলমান থাকতে হবে। শুধু বাপ মুসলমান, দাদু মুসলমান, আমি মুসলমান, এই মুসলমান নয়, প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে। এটা নটোরিয়াস ক্রিমিনাল বলবে না। জীবনের মুখে শুনেছেন এসব কথা? ও কি, ও ভালো বোম মারল কি করে? থানার বড়বাবুকে ডেকে, কাশীপুর থানার বড়বাবুকে ডেকে আমার ছেলেকে ডাকবে, ডেকে চমকাবে, সব হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, এটা খোঁজ নাও না। কাশীপুর থানার বড়বাবু ঠিক দায়িত্ব দিয়েছি আমরা। উনি বড়, বিশাল বড় খেলারি, আমি জানি। নতুন করে আমাদের পুরো ছেলেকে ডেকে নিয়ে গিয়ে, তুলে নিয়ে গিয়ে সরকার সাহেবকে ডেকে যে হুমকি দিচ্ছিল, আর দেবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন বলুন তো? ঠিক জায়গায় দিয়ে দিয়েছি আমরা। সরকার সাহেব কি করবে? ওই থানার অফিসারদের দিয়ে আমাদের ছেলেদের নামে
মিথ্যা মামলা দিতে পারবে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, দরগার জায়গা কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে, কবরস্থানের উপরে মদের ফ্যাক্টরি করে দিতে পারে, তার বিরুদ্ধে কথা বলতে দেখতে পাবেন না। শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদেরকে গালাগালি করছে, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, আর এখানকার নাকি আপনারা সব নাকি বাংলাদেশি বলে দেখে দিচ্ছে, তার বিরুদ্ধে কথা নাই। না গাল দিচ্ছে কাকে? নওশাদ। মানে কি বুঝতে হবে? আমি বিজেপির বিরুদ্ধে বলি, বুকে যন্ত্রণা হচ্ছে, ওই জন্য এদেরকে দিয়ে আমার বিরোধিতা করা। ফিরে আসি। তো আইনে বলা হচ্ছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা বা ডেফিনেশন দেয়নি, এবার আমাকে সার্টিফিকেটটা কে দেবে? আমি প্র্যাকটিসিং ইসলামে আছি না নন প্র্যাকটিসিং ইসলামে আছি? কে দেবে? আমি আসরের নামাজ পড়ে এসেছি, সবাই কি বলতে পারবেন? নাকি চাপে জানাতে আমি আসলে নামাজ পড়েছি কি পড়িনি গুটি কয়েক লোক ছাড়া বলতে পারবে না। এবার আমি যদি 5 বছর, আমি যদি অফিসারকে গিয়ে বলি যে আমি আমার সম্পত্তি উৎসর্গ করতে চাই আল্লাহর নামে, মাদ্রাসা মসজিদের নামে, বা আমার সন্তানদের নামে আমি অফ করতে চাই, অফিসার যদি বলে আপনার কপালে দাগ নেই, আপনি নামাজই পড়েন না 5 বছর ধরে, আপনি কি করবেন বলুন? উত্তর দিতে পারবেন? আচ্ছা, এখানে অনেক নামাজি আছে আপনার এলাকার, আমার কথা বাদ দেন, আপনার এলাকার অনেক নামাজি আছে যারা নিয়মিত নামাজ পড়ে, অনেকের কপালে দাগ হয়, আবার অনেকের কপালে দাগ নাই। তাহলে যার কপালে দাগ নাই সে কি নামাজ পড়ে না? এরকম ব্যাপার আছে কিছু? ইসলামে কি বলা আছে নাকি কপালে দাগ রাখলে বড় নামাজি, আর না কপালে দাগ হলে নামাজি নয়? এরকম বলা নেই। কিন্তু নতুন আইনে বলছে প্র্যাকটিসিং ইসলামে আপনাকে 5 বছর থাকতে হবে। সেই প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কিন্তু বলে দেয়নি যে ভাই এত বড় দাড়ি রাখতে হবে, এত বড় জুব্বা পড়তে হবে, বছরে যে 5টা দিন রোজা রাখা ইসলামে নিষিদ্ধ, ওই দিনগুলো বাদে সব দিন রোজা রাখতে হবে, এসব কিচ্ছু বলেনি। শুধু বলে দিয়েছে কি 5 বছর প্র্যাকটিসিং ইসলামে থাকতে হবে। এটা মানে এটা হচ্ছে শয়তানি পোনা ওদের, এটা হচ্ছে ওদের বদমাইশি, যাতে আগামী দিনে আপনি না আপনার সম্পত্তিটা আর অফ করতে পারেন, তার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবার আপনি গেলেন, গিয়ে বললেন যে আমি অফ করবো আমার সম্পত্তি, অফিসারকে বললেন, অফিসার যদি আপনাকে তাড়িয়ে দেয়, মানে পাঠিয়ে দেয়, আপনার কপালে দাগ নেই, আপনি তো ঠিকঠাক নামাজ পড়েন, 5 বছর ধরে আগে নামাজ পড়ে আসবেন, তারপরে আপনি সম্পত্তি অফ করবেন, আপনি কিছু করতে পারবেন? ঘরে চলে আসলেন, রাগেতে এই ইট পিট দিয়ে কপালে দাগ করে দিলেন, আমি মানছি, গিয়ে পরে সব অফিসারকে গিয়ে বললেন দেখুন আমার কপালে দাগ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সম্পত্তি উৎসর্গ করবো। অফিসার যদি বলে আবার আপনি ভুল করছেন, এবছর 29টা রোজা গিয়েছে, আপনি তো 25টা রোজা রেখেছেন, 4টে ছেড়ে দিয়েছেন, ঠিকঠাক ইসলাম মানেননি, আপনি পারবেন না, কিছু করতে পারবেন? এবার বলুন এখানে যারা আছি, আমি আমার কথা বলি, আমি যে 1 মাস রোজা রেখেছি, কোনো মেশিন দিয়ে টেস্ট করলে বলতে পারবে আমি কটা রোজা ছেড়ে দিই? যদি ছেড়ে থাকি কোনো মেশিনে বলতে পারবে? অফিসার যদি বলে আপনি 4টে রোজা ছেড়ে দিয়েছেন, আপনি প্রমাণ করাতে পারবেন যে আপনি 29টা রোজা রেখেছেন? তাহলে ইচ্ছা করে আপনাকে বদমাইশি করা হচ্ছে, আপনার সাথে অন্যায় করা হচ্ছে। তাহলে আর একটা কাজ করতে হবে, 3 কোটি মতো সংখ্যালঘু মুসলমান আছে, মা বোন ভাই বোন মিলিয়ে, সবাই মিলিয়ে, তাহলে প্রতিজনের সাথে একটা করে অফিসার লাগিয়ে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী ফজরের নামাজটাকে পড়েছে কি পড়েনি নোট করবে, লিখবে। আমার ওই মাটা ঈশার নামাজটা পড়েছে কি পড়েনি নোট করে লিখবে, তাই না? একটা অফিসার থাকবে, হ্যাঁ, প্রত্যেক দিনের চার্ট লিখবে, ফজরের নামাজ ঠিক মেরে দিলে ইয়েস, জোহরের নামাজ ইয়েস, আসরের নামাজ ইয়েস বললে, তার অফিসার রাখতে হবে। তো এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছি, এর বিরোধিতা আমরা করছি। আমরা বলছি সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলে কি বলছে? 14 নম্বর আর্টিকেলে কি বলছে? ইকুয়ালিটির কথা বলছে। 15 নম্বর আর্টিকেলে বলছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান দেখে আলাদা আইন, আলাদাভাবে এদের সাথে ট্রিট করা যাবে না। কিন্তু আমি যদি একটু পিছিয়ে যাই, ওয়াকফ সম্পত্তি 5 বছর প্র্যাকটিসিং ইসলামে থাকতে হবে। আমার কোনো ভাইকে যদি ইচ্ছা যায় মন দিয়ে সম্পত্তি দেবো, তাকে কি 5 বছর হিন্দু থাকতে হবে? এই আইন আছে? প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন করতে হবে। কোন ভাইকে যদি খ্রিস্টানদের গির্জাতে সম্পত্তি উৎসর্গ করতে যায়, সেখানে কি 5 বছর খ্রিস্টান হতে হবে? কিছু বলা আছে? কোন ভাইকে যদি গুরুদ্বারা, শিখ ধর্মের মানুষ, শিখ ধর্মস্থানে যদি সম্পত্তি উৎসর্গ করতে ইচ্ছে যায়, 5 বছর শিখ থাকতে হবে, এই ধরনের কি কোনো আইন আছে? আইন নেই। যদি আইন না থাকে তাহলে শুধু মুসলমানদের জন্য এটা হলো কেন?
নতুন করে বললেন কেন? তাহলে মুসলমানদের উপরে আঘাত দেওয়া হচ্ছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান দেখে আলাদা কোনো বিচার করা যাবে না, আমরা সবাই ভারতীয়। যদি সংবিধান বলছে হিন্দু ভারতীয়, মুসলমান ভারতীয়, খ্রিস্টান ভারতীয়, শিখ ভারতীয়, নাস্তিক ভারতীয়, তারা ধর্মস্থানে সম্পত্তি উৎসর্গ করতে গেলে 5 বছর তাদের প্র্যাকটিসিং সেই ধর্মে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। মুসলমানকে শুধু কেন থাকতে হবে? তাহলে মুসলমানদের উপর অত্যাচার নামানো হচ্ছে না? এর বিরোধিতা করার জন্য তো আমরা আন্দোলন করছি। আর এই আন্দোলন করতে গিয়ে এই মৌলানা সাহেব সামনে আসো, এই মৌলানা সাহেবকে জেল খাটিয়েছে। এই মৌলানা সাহেব বোম মারবে মনে হয়, এই মৌলানা সাহেব পুলিশকে মারবে মনে হয়, এই মৌলানা সাহেব পুলিশের গাড়িতে আগুন লাগাবে মনে হয়? এই টাইটেল পাস আলাম একজন, তিনি শান্তির কথা বলে। অপরাধটা কি? এই মৌলানা সাহেব মোদির বিরুদ্ধে কথা বলেছে, এটা অপরাধ হয়ে গেছে। উত্তরপ্রদেশে মোদির বিরুদ্ধে কথা বললে মুসলমানদেরকে লাখ লাখ টাকা জরিমানা করছে, জেলে দিচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোদির বিরুদ্ধে কথা বললে দিদি এই মৌলানা সাহেবদের মতো ইমানদার মানুষকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলার কিছু পার্থক্য রাখছে না। 3000 ছেলের নামে মামলা দিয়েছে। আচ্ছা বলুন, যদি 3000 ছেলে মিলে পুলিশগুলোকে মারত, পুলিশগুলোকে দেখতে ছিঁড়ে চাপ হয়ে যেত। আমি মারার পক্ষে নয়, কোনোদিন মারতে বলি না, মারতে দেবো না আমি। ওরা কেউ 3000 এত মামলা দিয়েছে, প্রায় 3000 ছেলের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা নাকি পুলিশকে মেরেছে। অনেক ভিডিও ছাড়লো, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, এই ভিডিও কিন্তু এখনো ছাড়ে নেই। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পুলিশের সিপি পর্যন্ত, কলকাতা পুলিশের বাপের ডাটা যদি হন, যদি দম থাকে, সঠিক ভিডিওটা ছাড়ুন যে পুলিশের গাড়িতে কারা কারা আগুন লেগিয়েছে। তার কারণ দেখলে দেখা যাবে পুলিশের একটা অংশকে সিভিল লেসে ছিল ওখানে, আর তৃণমূলের লোকেদেরকে দিয়ে আগুন লাগিয়ে এসএফের ছেলেদের নামে এ করেছে। এটার মানে কি? এটা করার কারণ কি? আরে আচ্ছা, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? দিদির বিরুদ্ধে না দাদার বিরুদ্ধে? বলুন, দাদার বিরুদ্ধে। তো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে হচ্ছে, তাহলে তো মমতা ব্যানার্জির উচিত আরো বেশি এটাকে সহযোগিতা করা। এই তোদেরকে আরো সহযোগিতা করছি আমরা, আমাদের লোক পাঠাচ্ছি, ব্রিগেড ভরা, দুটো এরকম ব্রিগেড কর, বিজেপি চাপে পড়ে যাবে। তাই তো করা দরকার। তার পরিবর্তে ব্রিগেডে প্রোগ্রাম হতে দিল না। আর গ্রামে গঞ্জে যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, এই ধরনের মৌলানা সাহেব ইমানদার ব্যক্তিগুলোকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তবে জেল আটকে রাখতে পারেনি, জেলের তালা কাঁচা, আমাদের ইমাম সাহেবের ইমান পাকা। এই কিছু করতে পেরেছে, কিছুদিন হয়তো কষ্ট করিয়েছে, বিরাজে পেরেছে, আরো বেশি কষ্ট হয়েছে আইসেফের প্রতি, ন্যায় লড়াইয়ের প্রতি আরো বেশি ইমানি জজ্বা দেখেছে, আরো অভিজ্ঞতা হয়েছে, আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি তো বলি, আমাকে একবার দিয়েছে, আমি 100 বার জেল খাটবো, কিন্তু ওয়াকাফের হয়ে আমি লড়াই করে যাব। তুমি গুলি মারবে, বুক পেতে দেবো আমি। আমরা ওয়াকাফের কেন বিরোধিতা করছি? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, 1963 সালে একটা লিমিটেশন অ্যাক্ট আছে। এটা ব্যক্তিগত কারো মালিকানা আছে? এটা একটা জায়গা কারো মালিক তো। এই জায়গায় যদি আমি 12 বছর ধরে উঠা বসা করে, যতই খাতা কলমে আপনার নামে থাকুক না কেন, আপনি আমাকে তুলতে পারবেন না। কোর্ট কাছারি যাই করুন না কেন, আমাকে এখানে হিস্সা একটা দিতে হবে, বিকজ অফ ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 সেকশন অনুযায়ী। ভারতের আইনে বলা আছে, লিমিটেশন অ্যাক্টে বলা আছে, কোন জায়গায় যদি কেউ 12 বছর ধরে বসবাস করে, সেই জায়গার একটা হিস্সা হয়ে যায়। আমি সহজে বুঝাচ্ছি। আচ্ছা, এতদিন পর্যন্ত দেবত্ব সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, গির্জার সম্পত্তি, কোন সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। অর্থাৎ যদি ওয়াকাফ সম্পত্তির উপরে কেউ 22 বছর ধরে বসবাস করে, যখন ইচ্ছা তাকে তুলে দেওয়া যাবে, এই আইন ছিল। দেবত্ব সম্পত্তির উপরে কেউ যদি 22 বছর বসবাস করে, যখন ইচ্ছা তুলে দেওয়া যাবে, এই আইন ছিল। গির্জার সম্পত্তি আছে, সেখানে যদি কেউ 32 বছর বসবাস করে, তখন তাকে তুলে যাবে, এই আইন আছে। হিন্দু ভাইদের জন্য আছে। কিন্তু নতুন যে আইন করলো, সে আইনে বলা হচ্ছে কেউ যদি ওই লিমিটেশন অ্যাক্ট থেকে তুলে দিয়েছে। বুঝতে পারছেন? এবার এখানে আমি এই 12 মিনিট এসে দাঁড়ালাম না 12 বছর আছি, এটা ডিসাইড করে দিয়েছে অফিসাররা। তো আপনি আপনার জায়গায় আমি ওয়াকাফে বসেছি, আমি বললাম আমি 12 বছর ধরে আছি, কিন্তু 12 মিনিট বসেছিলাম কি 12 দিন বসেছি। এই যে নওশাদ সিদ্দিকী এখানে
12 দিন আছে না 12 বছর আছে, এটা প্রমাণ কে করবে? অফিসার। আর অফিসার গুলো এখন কি করবে বলুন জোরে? ম্যাক্সিমাম অফিসার, ম্যাক্সিমাম বলছি, গুটি কয়েক ভালো আছে, যারা ভালো আছে তাদেরকে একবার এই মাথা একবার সেই মাথা শুধু ট্রান্সফার করছে। তো অফিসারকে ঘুষ দিয়ে অফিসার রিপোর্ট বানিয়ে কি দেবে কোর্টকে? যে লোকটা এখানে 12 বছর ধরে আছে, গেল তো। কিন্তু ওই লড়াইয়ের জায়গায় ছিল না। পুরাতন যে আইনটা ছিল তার 107 নম্বর সেকশনে বলা ছিল বা লিমিটেশন অ্যাক্ট এই অকাফের জন্য প্রযোজ্য নয়। মোদি নতুন আইন করে লিমিটেশন অ্যাক্টকে, হ্যালো ভাই, এই তুমি একটু সরাসরি দিতে, এই শঙ্কর জি আপনার পিছিয়ে যাইए তো, এই একটু পিছিয়ে যাও না রে বাবা, অসুবিধা হচ্ছে তো সিগনালে। নতুন যে আইনটা আনে আরো ক্ষতি, কেমন ক্ষতি হবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কিভাবে ক্ষতি হবে। এই আমাদের পাশেই তো পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হারোয়াতে মাজার আছে, জানেন তো? হারোয়া বিধানসভার মধ্যে, হ্যাঁ সবাই আমরা জানি। ওই মাজারে 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি ছিল। এখন চুরি করতে 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 এত চুরি করেছে, মাত্র 5 বিঘে আছে, 995 বিঘে সম্পত্তি লুটে নিয়েছে। সব আমলে হয়েছে ভাই, তবে তৃণমূলের আমলে পুকুর চুরি করে নিয়েছে। আগে হতো মাছ চুরি, এখন পুকুর চুরি করে নিয়েছে। নতুন আইনে অনুযায়ী 995 বিঘা সম্পত্তি কিন্তু ফেরত নেওয়া যেত। যে সরকারের সিটটা সোজা আছে, সিটটা সোজা করে বাকি সম্পত্তি উদ্ধার করার আইনটা ছিল। নতুন যে আইন এনেছে ওই 995 বিঘের মধ্যে 1 বিঘা আপনি উদ্ধার করতে পারবেন না, কারণ সবাই তো আমি 12 বছর ধরে বসে আছি, বুঝতে পারছেন? তাহলে 901টা উদাহরণ দিচ্ছে, একটা সম্পত্তি 995 বিঘা সম্পত্তি লুট হয়ে গেল একটা আইনের জন্য। তাহলে এটা কত সম্পত্তি লুট হবে? হাজার হাজার বিঘা সম্পত্তি লুট করার জন্য নতুন আইন দিয়ে এসেছে। এতে মুসলমানদের ক্ষতি করলো না উপকার করলো? এ হচ্ছে মোদির উপকার। মুসলমানদের ক্ষতি করলে মোদির উপকার হবে। মোদি ভুলিয়ে বলছে উপকার করবে। এই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে, এটা বলেছে নাকি? বলেছে এটা? আচ্ছা, এই আইনে বলা আছে যে আপনার লিমিটেশন অ্যাক্ট হচ্ছে ওয়াক বা ইউজার। এই আইনে ওয়াক বা ইউজার সম্পূর্ণ বাতিল করেছে। ওয়াক বা ইউজারে যদি আমি এক্সাক্ট ট্রান্সলেট করি, ব্যবহার করতে করতে ওয়াক হয়েছে। আর একটা যদি সহজ ভাষায় বলি, মৌখিক ওয়াক। আচ্ছা, আপনাদের এখানে 100 বছর, 150 বছর, 200 বছরের পুরাতন কবরস্থান নাই? ভাঙড়ে আছে, অনেক মসজিদ আছে। কিভাবে ওয়াক হয়েছে? চণ্ডীহাটের মানুষ হয়তো সেই এতে গিয়ে নামাজ পড়তো, খন্ডের বলে, আমি বোঝানোর জন্য বলছি। শীত গ্রীষ্ম বর্ষাতে যেতে হতো, খন্ডের ফলে হয়তো কবরস্থান চণ্ডীহাটের মানুষও দিতে যেত। পুরাতন আমলের কথা, আপনার দাদুদের কথা বলছি, যারা বাপের বয়সী আছে, যারা একটু জমি জায়গা যাদের ছিল তাদের মনে রহম হয়েছে, ডেকে বলেছে এই বর্ষার সময় তুই অত দূরে নামাজ পড়তে যাস, শীত গ্রীষ্ম বর্ষা সাপ খোপের ভয় থাকে, এই আমার 10 কাঠা জায়গাটা আছে দিয়ে দিচ্ছি, যা আল্লাহ রাস্তায় মসজিদ করবি, গ্রামের মানুষ ওকে নামাজ পড়বি। এই ধরনের হয়নি বাপেরা? হ্যাঁ, সব মসজিদে তো এরকম হয়েছে। এখন আমরা দলিল করছি, 1954 পর থেকে এই দলিলের ব্যাপারটা এসেছে, রেজিস্ট্রেশনের ব্যাপারটা। তার আগে পর্যন্ত সব মুখে ওই আপনার পদ্মাতে দিয়েছে, এখন হচ্ছে ঠিক একইভাবে কবরস্থানে ওই 5 তলার সাইডে আমার 3 বিঘা জায়গাটা আছে, গ্রামের মানুষ সবাই কবর দিবি, সেভাবেই তো কবর দিচ্ছে। মোদির নজর পড়েছে ওই কবরস্থানটায়, মোদির নজর পড়েছে ওই মসজিদটাতে, মোদির নজর পড়েছে ওই মাদ্রাসাটাতে, ওইগুলো নেবে। সেই জন্য লিমিটেশন, এই যে আপনার ওয়াক বাই ইউজারকে অবৈধ ঘোষণা করছে। কিন্তু ওয়াক বাই ইউজার, আপনার আমার দাদু যে সম্পত্তিটা মৌখিক দান করলো, এটা আইনের মধ্যে করেছে না আইনের বাইরে করেছে? ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই আইনের একাধিক আইনে বৈধ হচ্ছে মৌখিক দানটা। ইভেন 2000 সালে সুপ্রিম কোর্টের মামলা ছিল, ওই মামলাতেও মৌখিক দানকে বৈধ বলেছে, যে মৌখিক দান করেছিল তার পক্ষে রায় গেছে। কেন? আমার আপনার পূর্বপুরুষেরা আইনের বাইরে গিয়ে দান করেনি, আইনের মধ্যে থেকে মৌখিক দান করেছে। এখন মোদিজি 500 বছর আগে যে আপনার আমার দাদু যে সম্পত্তিটা দান করে গিয়েছে, সেইটাতে হাঁটা মারবে বলছে।
তাই আইনকে পরিবর্তন করছে। মোদীজি যদি বলতো 2025 সাল থেকে নতুন ওয়াকফ যদি কেউ তোমরা করো, যদি না রেজিস্ট্রি করো, তাহলে কিন্তু আমি সব সম্পত্তি নিয়ে নেব, তাহলে বলতাম ঠিক আছে। 500 বছর আগে যখন এই রেজিস্ট্রি সিস্টেমটাই ছিল না, দেশ স্বাধীনের আগে 200 বছর আগে, 300 বছর আগে আপনারা আমার দাদু যে কবরস্থান মাদ্রাসা মসজিদের জন্য জায়গাটা দিয়ে গেছে, মোদীজিরা সেই জায়গাটাকে লুটতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কি হবে না? লড়তে হবে কি হবে না? মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান বাঁচাতে হবে কি হবে না? আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করছি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সংবিধান আমাদের সেই পাওয়ারটা দিয়েছে, আমরা আমাদের ধর্মস্থান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো। 26 নম্বর 25 নম্বর আর্টিকেল খুললেই সেখানে দেখতে পাবেন আপনারা। তারপরেও কেন আটকাচ্ছে? এর বিরুদ্ধেই আমাদের লড়াই। এই লড়াইটা কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কেন আটকাচ্ছে আমাদের, এটা আপনাদের বুঝতে হবে। পশ্চিমবাংলায় বড় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মুসলমানরা সাহস পাবে। পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে, উত্তরপ্রদেশের মুসলমানরা সাহস পাবে। পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে, অসমের মুসলমানরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হবে, হরিয়ানার মুসলমানরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হবে, মহারাষ্ট্রের মুসলমানরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হবে, সারা ভারতবর্ষের মুসলমানরা সাহস পাবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে। এটা কি বিজেপি চায়? চায় না। বিজেপি ভয় দেখিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে চায়। পশ্চিমবাংলায় ভয় দেখাতে পারছে না বিজেপি সরাসরি, ওই জন্য মমতাকে দিয়ে বলছে তুমি ঘরে ঢুকিয়ে রাখো, নাহলে তোমার ভাইপোকে আমি তুলে নিয়ে চলে যাবো। উনি ওনার ভাইপোকে আটকানোর জন্য আমাদেরকে আন্দোলন আটকাচ্ছে। আমার ভাইপোদের কথা আমাদের ভাবতে হবে না? আমাদের ভাইজিদের কথা ভাবতে হবে না? আমার দাদুরা আমাদের কথা ভেবেছিল, তারা যে কবরে শুয়ে আছে, আমার দাদুদের কথা আমাদের ভাবতে হবে না? আমার দাদুদের কবরের উপর যদি মদের দোকান হয়, মদের সে জবাব আমাদের কিন্তু দিতে হবে। আমাদের দাদুদের কবর বাঁচানোর দায়িত্ব আমাদের। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নটোরিয়াস ক্রিমিনালের নয়। আমার তাই মমতা ব্যানার্জি যতই বলুক না কেন, দিল্লিতে গিয়ে আন্দোলন করব, ওর কথা আমাদের শোনার দরকার নাই। তবে হ্যাঁ, আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করতে হবে, এটা মাথায় থাকে যেন। তো এই আন্দোলন, এই আইনটা প্রত্যাহার করতে গেলে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আইনি লড়াই, আর একটা মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই। দুটোই তো চালিয়ে যেতে হবে ভাই। একটা আমি দেখে নিচ্ছি আইনি লড়াইটা আপনাদের চিন্তা করতে হবে না। সুপ্রিম কোর্টে আমি আপনাদের হয়ে মামলা করেছি। আমার 7টা উকিল আছে। কটা? 7টা উকিল দিয়ে আছে সুপ্রিম কোর্টে। আইনি লড়াই আমি লড়ে যাচ্ছি, ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। যদি কোনো সময় দিল্লি যাওয়ার দরকার হয় বলবো, তখন একসাথে দিল্লি গিয়ে দিল্লির ধর্ণা মঞ্চে বসবো। হ্যাঁ, যাবেন তো নাকি? তখন মারা যাবেন তো? এখন যাওয়ার প্রয়োজন। এখন কি করতে হবে তাহলে? বড় বড় আন্দোলন সংগঠিত করতে হবে। বিজেপি যেন কেঁপে যায়, দিল্লির বিজেপি। এখানে আন্দোলন করবো, উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী শক্তি যেন অক্সিজেন পায়। তো এখানে বেশি বড় বড় আন্দোলন করতে হবে। যিনারা আমাদের বললেন দিল্লি গিয়ে আন্দোলন করো, আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, 2026 সালে তাকে বুঝিয়ে দেবো না আমরা? বুঝিয়ে দেবো নাকি? একদম হাড়ে হাড়ে বোঝানো হবে। শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ। আপনাদের আত্মীয় হারোয়াতে আছে, আপনাদের আত্মীয় মিনাকাতে আছে, আপনাদের আত্মীয় আপনার কি বলে ক্যানিং পূর্বে আছে, আপনাদের আত্মীয় তো সারা রাজ্যে ছড়িয়ে আছে নাকি? ভুল হচ্ছে নাকি? সারা রাজ্যের মানুষকে ফোন করবেন, যেখানে যেখানে আত্মীয় আছে, যে তোর ভোটটা তৃণমূলের বিজেপির বিপক্ষে দে। কে জিতলো কি হারলো দেখার দরকার নেই। আমাদের গল্প শোনাচ্ছ তুমি, জিতা হারার গল্প শুনিয়ে আমরা আশা করেছিলাম ওয়াকফ আন্দোলন মমতা ব্যানার্জি নেতৃত্ব দেবে। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় ওয়াকফ আন্দোলন তৈরি হবে। ওই ওয়াকফ আন্দোলন ন্যায়ের পক্ষে থাকবে। প্রয়োজনে আমরা মমতা ব্যানার্জিকে বলবো, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এগিয়ে যান, আপনার ছাদ নওশাদের দিকে দেবে, অন্য কেউ দিকার না দিচ্ছে। তার পরিবর্তে আমরা কি দেখলাম? আমাদের নামে মামলা। আমার নামে কটা মামলা হয়েছে? ওয়াকফ আন্দোলন নিয়ে 5টা মামলা হয়েছে। কটা? 5টা মামলা দিয়েছে। কেন? আমার অপরাধটা কি? আমি মোদীর বিরুদ্ধে কথা বলছি বলে, আমি অমিত শাহের বিরুদ্ধে কথা বলছি বলে, আমি ওর নামটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছি বলে আমার বিরুদ্ধে 5টা মামলা দিয়ে দিয়েছে ওয়াকফ নিয়ে। বুঝতে পারছেন? তাহলে এই মানে সর্ষে দিয়ে বলে ভূত ভাগাবে, আর সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপি ভাগাবো, তৃণমূলের মধ্যে তো বিজেপি ঢুকে বসে আছে, তিনি ভাগাবেন কি করে? এটা মাথায় থাকে জানো। তো এই আইনের আমরা এই জন্য বিরোধিতা করছি। দুটো পন্থা অবলম্বন করে কথা বলে। আচ্ছা, একটা বিষয় বলছে ভাঙড় এয়ারপোর্টের বিষয় বলছে, বলবো?
আমার এই এয়ারপোর্টের বিষয়টা বলবো। তো তার আগে তাহলে মাথায় থাকলো কি, ওয়াকাফের এই আইন আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে যাতে কেন্দ্র সরকার প্রত্যাহার পায়। মাথায় থাকবে তো? কোন দালাল, কোন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলে তুই বোমা দিস, সে আমাদেরকে ডাইরেকশন দেবে আমরা ওয়াকাফের আন্দোলন করবো না, এটা হবে? আমরা আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থানকে বাঁচানোর জন্য লড়াই করবো তো নাকি? আমরা আমাদের জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের যেটা কেড়ে নিচ্ছে তার জন্য আমরা লড়াই করবো তো নাকি? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই চলবে। একদিকে ওয়াকাফকে বাঁচানোর লড়াই চলবে, একদিকে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে বাঁচানোর লড়াই চলবে। আদিবাসী দলিত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। শেষ কথা বলবো, যেটা এই ভাই বললেন, ওয়াকাফটা হলো এই আপনাদের ভাঙড়ে, আমাদের ভাঙড়ে এয়ারপোর্ট করার একটা প্ল্যান আছে। আর আমি বলেছি ভাঙড়ের মানুষের কনসার্নের বাইরে গিয়ে এক কোদাল মাটি ফেলে দেখাক বা এক কোদাল মাটি তুলে দেখাক, বুঝিয়ে দেবো। তারপরে কিন্তু কথা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা এখন চুপচাপ আছে। আমি এই মর্মে বিধানসভায় কোশ্চেন করেছিলাম, আমার কোশ্চেনের এখনো উত্তর দেয়নি পরিবহন মন্ত্রী। কেন বলতে পারছি না? যে আমি বলেছিলাম এয়ারপোর্ট হবে কি হবে না। আরে এয়ারপোর্ট করার জায়গার অভাব আছে। পুরুলিয়াতে দেখেন হাজার হাজার বিঘে জমিতে চাষ হয় না। বাঁকুড়ায় চলে যান, হাজার হাজার বিঘা জমিতে চাষ হয় না। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, সেখানে একবারের জন্য চাষ হয় না, জলা জমি। ওখানে এয়ারপোর্ট করুন না। আরে ভাঙড়ে 3 ফসলি 4 ফসলি 5 ফসলি জমির উপরে কেন এয়ারপোর্ট করতে হবে? অ্যাকচুয়াল ভাঙড়ের মানুষকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা আর কিছু, হ্যাঁ, সেইটা লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। এরকম থানা এত বাড়িয়েছে আমাকে আটকানোর জন্য নয়। যদি আমাকে আটকানোর জন্য হতো আমাকে নামে মিথ্যা 4-5টা মামলা দিয়ে ধরে রাখতো জেলে। আমি 5-10টা নিয়ে জোগাড় করতো। কে বলতো আমার পা ধরে টেনেছে, কে বলতো হাত ধরে টেনেছে, কে বলতো নাক ধরে টেনেছে, কে বলতো কান ধরে টেনেছে, সবাই একটা করে মামলা দিত। কি গো, ভুল বলছি নাকি? এইটাই ছাড়া আর কি আছে? কিছু তো পাবে না। কে বলে আমার পা ধরে টানাটানি করছে, মামলা ঠুকেতে যায়, এখন কিছুদিন ধরে রাখ। তাহলে এই করতে পারতো। যদি আমাকে একা আটকানো হতো, আমাকে একা আটকানো নয়, আটকানো হচ্ছে আগামী দিনে এখানে ওরা জমি অধিক নিয়ে এয়ারপোর্ট করার ওদের একটা প্ল্যান, ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা আরএসএস এর, বিজেপির এটা মাথায় রাখুন। আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে। তার যেমন প্ল্যান ছিল আরএসএস এর, রাজারহাট থেকে আপনাদেরকে উচ্ছেদ করেছে। রাজারহাটের বড় বিল্ডিং দাঁড়িয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন যে ওই ঘরের যে লিফট চালাচ্ছে সিকিউরিটি গার্ড ওই জায়গার মালিক ছিল। ভুল বলছি নাকি? ওই বাড়িগুলোতে ফ্ল্যাটে গিয়ে যারা পরিচারিকার কাজ করছে, বাসন মাজছে, ওই জায়গার মালিক ছিল। সব তাড়িয়ে দিয়েছে। তো এই প্ল্যান এখানেও একটা করছে ওরা। এটা আরএসএস এর প্ল্যান। আপনাদেরকে এক জায়গায় থাকতে দেবে না। তাই ওই প্ল্যানের বিরুদ্ধে আমরা লড়াই করছি বলি আমার উপরে এত আক্রমণ। আচ্ছা, আপনারা ভাবেন শুভেন্দু অধিকারী আমার থেকে তো বেশি তৃণমূলকে আক্রমণ করে। টিভিতে দেখতে পাই, যদি ওদের নকল আক্রমণ, আসল নয় ওদের, নকল যুদ্ধ ওদের। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শওকত মোল্লাকে নিয়ে যে স্পেশাল অবজারভার করলো না কেন? আমাকে এখানে দিল কেন? একটু মাথায় অগ্নিমিত্র এখন রাত দিন মমতা ব্যানার্জিকে খিল্লি করে। আসানসোলের বিধায়ক কই, ওখানে স্পেশাল অবজারভার দিয়েছে? শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, মমতা ব্যানার্জিকে বলে তুলে দেয় বিজেপির বিধায়ক, ওখানে স্পেশাল অবজারভার দিয়েছে? দিচ্ছে কোথায়? কেন? আমি থাকলে জায়গা নিতে দেবো না, আইএসএফ থাকলে জায়গা দিতে দেবে না, জান চলে যাবে, লড়াই করবে। বিজেপি তো চাইছে এটা নেবে, ওদের বিরুদ্ধে দিতে হবে, দিতে হবে নওশাদের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন। ওরা তো বুঝবে না, ওরা তো নোটোরিয়াস ক্রিমিনাল, ওরা তো সমাজ বিরোধী। ওরা কি হিসাব করছে যে আপনার কানে বন্দুক ধরবো, 20,000 টাকা শতক লিখিয়ে নেবো জায়গাটা। আর এয়ারপোর্ট হবে ভোগালিতে, বলেও রাখছি, ভোগালি অন্টের মধ্যে জায়গা দেখছে ওরা। এয়ারপোর্ট হবে ভোগালি অন্টের মধ্যে। আপনার ভাবেন আপনারা বেঁচে যাবেন নাকি? এখানে প্রমোটিং হবে না, ইন্ডাস্ট্রি বানাবে না। আপনার আমার কানে বন্দুক ধরে, এনার কানে বন্দুক ধরে লিখিয়ে নেবে 20,000 টাকা শতক, রেজিস্ট্রি হয়ে গেল। এটা একটা কোম্পানিকে বিক্রি করবে কত? 20 লাখ টাকা শতকে। কাছে এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রি হবে, কার্গোতে মাল তুলে দেবে, চলে যাবে বিদেশে। কি বলছি বুঝতে পেরেছেন? ওরা ভাবছে কি আমি কাটাতে এত লাখ টাকা শতকে ইনকাম করবো, ওইটা ভাবছে। ওরা ভাবছে না যে একটা পুরো সমাজকে ধ্বংস করে দেবে। ওর মাথায় ওটা নেই, থাকলেই করে, মাথায় তো গোবর ঢুকে গেছে। যদি একটু স্কুলে যেত তাহলে লাভ ছিল। পেন দিলে সই করতে গেলে পেন ভেঙে ফেলবে।
বুঝতে পেরেছেন? তো ওদের পাল্লায় পড়লে তো আমাদের হবে না, আমাদেরকে আমাদের বাসস্থান বাঁচাতে হবে কি হবে না? আমি আপনাদের বলছি, যদি বাসস্থান বাঁচাতে চান তাহলে এই বাসস্থান বাঁচানোর জন্য লড়াই কিন্তু আইএসএফ পাবেন, অন্য কাউকে আপনি পাবেন না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যতদিন আছে ওদের দম থাকলে আমি বলছি ওদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে একবার ঘোষণা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কতটা ক্ষমতা আছে না আছে নওশাদ সিদ্দিকীর 2-4 দিনের মধ্যে বলুন যে ভাঙড়ি এয়ারপোর্ট করবো। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যম দিয়ে, যে বলতে পারো তো, ওরা বলতে পারো তো যে নওশাদ সিদ্দিকী থাকলেও বুঝে নেবো, ওসব মানে কিছু কাজ হবে না। তাহলে এখন তো আছি আমি 2026 সালের এন্ড মানে মাঝামাঝি অব্দি থাকবো তো, 1 সপ্তাহ 10 দিন টাইম দিচ্ছি, ঘোষণা করতে বলবো মমতা ব্যানার্জিকে যে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে হবে। ওরা এখন বলার ওদের ক্ষমতা নেই, জানে নওশাদ সিদ্দিকী আচ্ছা আইএসএফ আছে, ওদেরকে তুল কালাম করে ফেলবে। মমতা ব্যানার্জির নিয়ে আসা ঘোষিত নীতি আমি ওদের মুখে ছুঁড়ে মারবো, মমতা ব্যানার্জির নীতি আমি ওদের মুখে ছুঁড়ে মারবো, আমার নীতি নয়। বলে যাচ্ছি নাকি আমরা সিঙ্গুরের কথা, কালকা ওখানে তো ফাঁকা জায়গা ছিল, কলকারখানা তো সেখানে ধ্বংস করে দিল। ভুলে যাচ্ছি নাকি নন্দীগ্রামের কথা, ভুলে যাবো নাকি? আর এখানে বসতি মানুষজন আছে, 4 ফসলি 5 ফসলি জমি আছে, আর এখানে নাটক করতে আসছো, নাটক বার করে ফেলবো, ওরা ভালো করে জানে, ওই জন্য আর ভয় বলে। কিন্তু এটা কতদিন পর্যন্ত? যতদিন আপনারা আপনাদের ভালোটা বুঝবেন, আপনাদের ভালো আপনাদের নিজেদের বুঝতে হবে। এবার দেখুন কারো চক্রে পড়বেন, ওর পাল্লায় পড়বেন, পড়ে নিজের ভিটে মাটি চাটি হবে না, ভাইজানদের কথা বিশ্বাসে ভাইজানদের পাশে থাকবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে, আমি জোর করবো না। আচ্ছা, আপনাদের সাথে কি আমি বেইমানি করেছি বলতে পারবে কেউ? আমার হাতে 2 হাতে লাড্ডু, জানেন তো, 2 হাতে লাড্ডু, টাকা মিনিস্ট্রি, শুধু তৃণমূলে চলে গেলে। আমার যেমন কাসেম ভাইজানকে এখন নিয়ে একটু সহ্য করতে পারছে না, দেখছেন না, সাইজ করে ফেলছে। কাসেম ভাইজান এখন ওর নেতা হয়ে গেছে, যে কাসেম ভাইজানকে বকতো ওর নেতা হয়ে গেছে। তো কালকে যদি আমি চলে যাই, ওটা আমার পায়ে নিচে বসে রাখবো, তাই না? আমি কেউ স্টেজে থাকবো, যেমন ভাব ওখান থেকে, তো স্টেজে ধারে কাছে রাখবো নাকি? বুঝতে পারছেন কি বলছি? কিন্তু আমি আপনার সাথে বেইমানি করতে পারবো। আমার একদিকে টাকা মন্ত্রিত্ব সব, আর একদিকে আপনাদের ভালোবাসা, আমার কাছে আপনাদের ভালোবাসা। আমি বিশ্বাস 2021-এ আমরা 26,151তে মার্জিন ভোটে জিতেছি। বিজেপি এসে যাবে বলে মিসগাইড করেছিল, তাও অনেকে ভোট দেননি। 2026-এ আইএসএফ কে থাম সিম্বলকে আপনারা মার্জিন কয়েক গুণ বেশি বাড়িয়ে দেবেন, এটা আপনাদের কথা। ঠিক আছে, ভালো থাকবেন। অনুরোধ একটাই, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। গ্রামের তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ যা যেটা ভালো লাগবে করবে, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন সবাই। একদম, এটা আমার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব। হ্যাঁ, আর আপনি যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারেন, আজকে রেশনের মাধ্যমে প্রসাদ খাওয়াচ্ছে, কালকে রেশনের মাধ্যমে গরুর গোশত হবে। কেন ভাই গরুর গোশতকে আপনি মানবেন? কুরবানির গোশতকে আপনি কেন মানবেন? রেশনের মাধ্যমে কুরবানির গোশত পাঠানোটা যেমন অপরাধ মনে করবো, ঠিক রেশনের মাধ্যমে প্রসাদটা পাঠানো অতটাই অপরাধ আমি মনে করি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে যা ধর্ম পালন করবে, নাস্তিকরা এই দেশে মাথা তুলে বাঁচবে। সেক্ষেত্রে আপনি নাস্তিকের বাড়িতে পাঠাবেন কেন কুরবানির গোশত বা প্রসাদ কেন পাঠাবেন বলুন? তা অন্যায় করছে না? এই অন্যায়ের বিরুদ্ধে এখনো তো বিশ্বাসদের মুখ খুলতে দেখতে পাচ্ছি না, মহিষাদের মুখ খুলতে দেখতে পাচ্ছি না। এটাই যে উত্তরপ্রদেশে হতে এতক্ষণ মিছিল বেরিয়ে যেত, পশ্চিমবাংলায় ওনারা চোখে দিদির ছুটি দিয়ে হইল ঘুমার। ধন্যবাদ। কিছু বলার আছে?